আচ্ছা, ওই যে গতদিন ওই যে ইয়াটা দেখাইছিলেন, যে ওই যে ডেভেলপার মোডটা অন করা দেখাইছিলেন, যে ওটা একটু আরেকবার একটু দেখালে একটু ভালো হতো। আচ্ছা, এটা আমার যে 2021 যেটাতে সেট আপ করা আছে, এটাতে অ্যাকাউন্টসে গেছি। হ্যাঁ, অ্যাকাউন্টসে যাওয়ার পরে কি করতে হবে? এখান থেকে অ্যাকাউন্টস না, আমি তারপর দেখতে চাইছেন আমি দেখাই, এটা শেষে দেখালে সবচেয়ে ভালো হতো, তারপর আগেই দেখাই। এখান থেকে আমরা এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে অপশনে যাব। অপশনে ক্লিক করলেই এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা যাব কাস্টমাইজ রিবন। এইটাকে বলা হয় রিবন। এই যে উপরে যে লেখা আছে এটা রিবন বার। তো কাস্টমাইজ রিবনে আসার পরে এখান থেকে আপনি পাবে হচ্ছে নিচের দিকে গেলে ডেভেলপার, এইটাকে আনচেক করা থাকে, এরকমের থাকে। যদি আমি ওকে করে দিই, ডেভেলপার ফাংশনটা নেই। এখন আমি যদি না থাকে সেক্ষেত্রে আমরা এরকমের আবার অপশনে চলে যাব। অপশন থেকে কাস্টমাইজ রিবন, এখান থেকে ডেভেলপার মোডটাকে চেক করে দেবো। এই যে আনচেক করা আছে, এটাকে চেক মার্ক করে দিয়ে ওকে করে দেবো। এখন আবার চলে আসছে। এটা রাইট ক্লিক কইরা যেমন সির যে কলাম গুলো আছে না এখানে দিলে আসে রিবন টিচার কাস্টমস ইজিতে এখান তো হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়। এখানেও আসে, এত যাওয়া লাগে না। এখান থেকে করা হুম, যায়। এখানেও না মানে আর একটু নিচে এই জায়গাটা এই যে কাস্টম। যাই হোক, সবগুলো আবার এটা নাও থাকতে পারে। এটা ফাংশন থেকে অনেক সময় দেখা যায় 2007, 10 একটা ভার্সনে এক এক রকমের আসে। তো সেক্ষেত্রে মেইন জায়গা থেকে আমরা শিখলে পরে সব জায়গাটা আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে মেইন জায়গা। তো ফিল্টার ফর্মুলাটা আমরা নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা ফিল্টার প্রথমে লিখি, দেখি এটার ভিতরে কি কি আর্গুমেন্ট আছে। FILTER ফিল্টার লেখার পরে এখানে চলে আসছে, আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে বলছে অ্যারে। অ্যারেটা হবে আমার ডাটাবেস, যে ডাটাবেসটাকে আমি ফিল্টার করতে চাই, যেটার ভিতর থেকে এর আগে আমি দেখাইছিলাম মেনু। তো এই অ্যারের ভিতর থেকে আমি ফিল্টার করে ডাটাকে ওই জায়গায় নিয়ে যাব, একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করব। আর আমরা এখানে ফিল্টার করলে শুধুমাত্র একটা জায়গায় থাকে ফাংশনের মাধ্যমে। তো আমি পুরো অ্যারেটাকে সিলেক্ট করে দিলাম, ডাটাবেসটাকে সিলেক্ট করার পরে এখানে কমা দিতে বলছে, কমা দিয়ে দিলাম। এরপরে বলছে ইনক্লুড। ইনক্লুড কি, কোনটার ভিতরে আমার এই, কোনটার মাধ্যমে আমি ফিল্টার করব, আইটি দ্বারা করব না নাম্বার দ্বারা না মিটার দ্বারা না বিল অ্যামাউন্ট দ্বারা, কিসের মাধ্যমে ফিল্টার করব। তো আমি প্রথমে আইডি দেখাই, তারপরে নাম দিয়ে দেখাবো। আইডিটাকে সিলেক্ট করে দিলাম। এখন এই আইডিটাকে আমি যে ইনক্লুড দিলাম, এইটা কিভাবে আমি ম্যাচ করাবো। এখানে যদি আমি ইকুয়াল সাইন দিই, যে 101 লিখে দিলাম। এই ইনক্লুডটাকে আমি সিলেক্ট করে দেওয়ার পরে ইকুয়াল দিয়ে দিলাম। এইটার সাথে যদি 101 ম্যাচ হয় তাহলে কি করবে, এখানে আর একটা আর্গুমেন্ট আছে, আমি এটা পরে দেখাইতেছি। ইফ এমটি, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা অপশনাল। এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এখন এখানে ইকুয়াল দ্বারা বোঝানো হয়েছে যে এইটার সাথে ইনক্লুড, এই ডাটার ভিতরে যদি এই 101 ম্যাচ করে, সেক্ষেত্রে আমার এখানে সেই ডাটাটাকে ফিল্টার করে নিয়ে আসবে এখানে। এখন আমি এখান তো 101 এখানে লিখে দিলাম, আমি চাইতেছি না এটা একটা জায়গা সিলেক্ট করে দেব, একটা সেলকে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এন্টার দেব। এখন যদি আমি এখানে কোনো আইডি নাম্বার চেঞ্জ করি, এই যে দেখুন এটার ফিল্টার হয়েছে। এখন এই সেম আইডি নাম্বার যদি আবারও লিখি, বা এই আইডি নাম্বারে 102 দুইবার যদি থাকে এই রেঞ্জের ভিতরে, এখানে আমি দিয়ে দিলাম, এখানে দুইবার ফিল্টার হয়ে চলে আসবে। এই যে দেখুন দুইবার হয়ে গেছে। এটা যতবারই থাকুক না কেন ততবারই আসবে। এখন আমি এটাকে আর একটু অন্যভাবে দেখতে চাই, এখানে ইনক্লুড দেখাইছিলাম আইডি নাম্বার দিয়ে। এখন আমি ফিল্টারটা আর একটু অন্যভাবে দেখাই, বিভিন্ন সিস্টেমে দেখাই যাতে বুঝতে পারেন ফিল্টার কিভাবে করে। ইকুয়াল সাইন দিলাম, আবারও লিখলাম ফিল্টার, লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করলাম। এখানে অ্যারেটাকে আমি সিলেক্ট করে দেব, অ্যারেটাকে সিলেক্ট করে দিলাম। এরপর কমা দিয়ে দেবো। এরপরে বলছে ইনক্লুড, এইবার আমরা দেখবো হচ্ছে মিটার ইউনিট, এইটাকে সিলেক্ট করে দেবো। মিটার ইউনিটের মাধ্যমে কি করব, এখান থেকে আমি যদি গেটার দেন দিয়ে দিই, গেটার দেন 75, কত দেবো,
100, এখানে 100 এর উপর যেগুলো পাইবে সবগুলো আমার এখানে ফিল্টার করে নিয়ে আসবে। এই যে দেখুন, এখান থেকে আমি হেডিং সহ সিলেক্ট করছিলাম, যার কারণে এই হেডিংটা সহ চলে আসছে। এখানে যদি আমি একটু রেঞ্জ কমাই দেই, ইনক্লুড, এটার ফর্মুলা যেখানে বসাই সেখানেই এডিট হবে। B4, এখানে যদি B5 বসাই দিই, আর এখানে D5, তাহলে কি হলো, আমার হেডিংটা চলে গেল। এখন 100-র উপরে যতগুলো অ্যামাউন্ট মিটার ইউনিট আছে সেগুলো আমার এখানে চলে আসছে। এখন যদি আমি লেস দ্যান দিয়ে দিই, এটাকে একটু ঘুরাই দেব, যে লেস দ্যান ইনক্লুড মানে হচ্ছে এইটার দ্বারা আমি ফিল্টার করতে চাই। লেস দ্যান হোক, এক্সাক্ট ম্যাচ হোক, আমরা যেটাই করি না কেন, আমি এখন এটাকে একটু ঘুরাই দিলাম। দেখুন এখন কি হইলো, আমার লেস দ্যান 100, 100 এর নিচে যতগুলো মিটার ইউনিট আছে সবগুলোর এখানে নামগুলো শো করতেছে, এখানে অ্যামাউন্টও চলে আসছে। তার মানে কি করলাম, আমি এখানে ইউনিটের দ্বারা এটাকে ফিল্টার করলাম। এখন আমি যদি চাই নামের দ্বারা ফিল্টার করব, ঠিক সেম ভাবে আমি এখান থেকে এতটুকু কেটে দেই। এখানে তো আমরা টেবিল অ্যারে এটাকে সিলেক্ট করে দিলাম শুধু অ্যারে। এরপরে শুধুমাত্র আমি ইনক্লুডটাকে চেঞ্জ করব। এখান থেকে আমি যদি নামের দ্বারা ফিল্টার করতে চাই, এই নামের কলামটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখে দিতে পারি, যদি কারো নামের দ্বারা করতে চাই, এমডি আর এরপর যদি আমি এন্টার বাটনে ক্লিক করি, এখানে কেন আসে নাই, এটা আমাদের প্রবলেম আসলে পরে আমরা জিনিসটা বুঝতে পারি যে এই প্রবলেমগুলো কেন হয়। আসছে ভালো হয়েছে। যদি কোনো টেক্সট লিখি সেক্ষেত্রে আমরা শুরুতে এবং শেষে অবশ্যই কি করব, ডাবল কোট দিয়ে দেব টেক্সট লেখার ক্ষেত্রে। আর যদি নাম্বার হয় সেক্ষেত্রে আমার এটা দিতে হবে না, ডাবল কোট বসাই, এন্টার বাটনে ক্লিক করব, দেখুন চলে আসছে। তো এইভাবে আমরা ফিল্টার করতে পারি। এখন আমি এই ফিল্টারটাকে আরো বিস্তারিতভাবে দেখাইতে পারি। তো অনেকগুলো এখানে ফর্মুলা আছে, আমি এখানে আর একটু যদি দেখাই, এখানে আমরা লিখি, এখানে স্টকেরটাও দেখাচ্ছি, লেস দ্যান, গ্রেটার দ্যান, আর তো কিছু বাকি নেই। এখানে হলো আইডি দ্বারা, তো এখানে 3টা চলে আসছে। এটার আরেকটা ফর্মুলা, এটার বিশাল একটা কাজ আছে, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, অন্য টিউটোরিয়াল, কারণ হচ্ছে এটা দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। তো ফিল্টারে আমরা সাধারণভাবে আমরা দেখলাম কিভাবে যে এক্সাক্ট ম্যাচ যদি করতে চাই সেক্ষেত্রে আমরা আইডি দ্বারা করতে পারবো, বা লেস দ্যান, গ্রেটার দ্যান এটার মাধ্যমে করতে পারবো, যে এটার উপর যদি থাকে তাহলে কিভাবে করব, আবার যদি নিচের দিকে থাকে লেস দ্যান যদি হয় সেটাও কিভাবে করব। এবং যদি কোনো নামের দ্বারা আমরা সার্চ করি, এটা ফর্ম আকারে কি কাজ করবে নি ফিল্টারটা? জি ফর্ম আকারে মনে করেন একটা ডাটাবেজ আকারে, যেন মনে করেন একটা স্মারকলিপি থাকে যে মুখের এত টাকা প্রদান করছে, টাকার ঘরটা হালি থাকলো এত এত তারিখে, এরপরে আবার যাই সেটা মনে করেন যে এই মুখ সাক্ষী ছিল, মানে এরকম কিন্তু একটা ফর্ম থাকে বিভিন্ন অফিসিয়ালি ক্ষেত্রে, যেগুলা ই বিভিন্ন দলিল পত্রের ক্ষেত্রে থাকে বাহিরে। আসলে আমি বুঝতে পারি না, এই জন্য মানে স্পেস দিয়ে দেওয়ার পর, মানে এটা তো ডাইরেক্ট কালামে ওইটাতে ওইটা ফলো করছে মাস্টার লিস্টার থেকে। মানে আমি চাইতেছি মাস্টার লিস্টের থেকে মনে করেন মাস্ক প্রথমে এক কালাম থাকবো না, অটোমেটিক আইডি বসাইলে মাস্টার লিস্টের থেকে এটা ফিল আপ করে আসবো। আপনি আইডি বসাইবেন, ওই মাস্টার ডাটা থেকে এখানে নিয়ে আসবে, এই তো ডাটাকে। অটোমেটিক ফিল আপ হইব ডিটেল গুলো। যা, জি অবশ্যই অবশ্যই করা জি যায় জি। তো, এই যতগুলো ফর্মুলা শিখছেন এর ভিতরেই আপনি পারবেন। আপনি যদি চান আপনি আমার শীটটা শেয়ার করতে পারেন, যেখানে আমি অটোমেটিক এখানে এইটা চাইতেছি, অবশ্যই আমি হেল্প করবো। ইনবক্সে দিয়ে দিয়েন অথবা হোয়াটসঅ্যাপে, যে কোনটার ভিতরে কি চাইতেছেন। কিছুদিন ধরে আমি কারো, যদি কেউ শীট দিছে আমি দেখি নাই, কারণ হচ্ছে আমি নিজে একটু দূরে ভিতরে ছিলাম, মেডিকেল, ডক্টর এগুলো নিয়ে এসেছিলাম। এখন মোটামুটি আসি বাড়িতে, পাঠাই দিন, ইনশাল্লাহ আমি দেখবো পার্সোনালি, হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে না, যে
কিভাবে, শুধুমাত্র আমার টেক্সটটা লিখে দেবেন। তো আমরা এখানে ফিল্টার আচ্ছা। ফর্মুলাটা দেখলাম। এরপর হচ্ছে এন্ড এবং ইফ, আমরা দুইটা এক জায়গায় দেখব। এখানে একটা মিটার ইউনিট আছে, ইউনিটের একটা স্টেপ আছে, এখানে অনেকগুলো স্টেপ থাকতে পারে, আমি 4টা স্টেপ রাখছি। 7টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, যত বড় স্টেপ থাকুক না কেন। এখানে বলা হয়েছে যে 0 থেকে 75 ইউনিট হলে 4 টাকা 85 পয়সা কাটবে। এরপর হচ্ছে সেকেন্ড স্লোডে 75-এর উপরে, মানে হচ্ছে 76 থেকে 200 পর্যন্ত যদি ইউনিট আসে, সেক্ষেত্রে বিল আসবে 6 টাকা 63 পয়সা করে আর কি পার ইউনিট। এখানে থার্ড স্লোটে আছে 201 থেকে 300 পর্যন্ত, এবং ফোর্থ স্লোট হচ্ছে 300 ইউনিটের উপর থেকে 60 টাকা। এইটাকে আমার কত ইউনিট মিটারে যে ইউজ হয়েছে এইটার উপরে আমার এখন অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। এইটাকে করার জন্য আমাদের দুইটা ফর্মুলা ইউজ করতে হবে, একটা হচ্ছে ইফ এবং এন্ড, যেটাকে বলে নেস্টেড এন্ড এবং এন্ড। এর আগে আমরা এন্ড ফর্মুলাটা একটু দেখে নেব যে এন্ড ফর্মুলা কিভাবে কাজ করে। এখনো যদি আমরা কম্বাইন করে দেখি, তাহলে এন্ড কিভাবে আলাদা কাজ করে সেটা আমাদের দেখা দরকার আছে। এন্ডের এখন আমার এখানে দুইটা অ্যামাউন্ট আছে, সাপোজ 2 দিয়ে রাখলাম। এখন এন্ড ফর্মুলার মাধ্যমে এই দুইটার ভিতরে দুইটা সেলকে আমি ট্রু ফলস হিসাবে ঘোষণা করব যে এই দুইটা সেলের ভ্যালুটা আমার ট্রু কিনা। আমি এখানে এন্টার লিখি, না হয় বুঝতে একটু কষ্ট হবে। এন্ড দেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম। এখানে বলছে লজিক 1, এটা হচ্ছে এন্ড মানে হচ্ছে একটা একাধিক লজিক নিয়ে কাজ করব। আমরা যখন ইফ দিয়ে কাজ করি তখন কিন্তু সিঙ্গেল লজিক আসে, কিন্তু একাধিক লজিক নেই। একাধিক লজিক নিতে গেলে বারবার আমার ইফ লিখতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, এন্ড ফর্মুলাটা নিব। এখন আমি যদি বলি এইটা ইকুয়াল এইটা, এই দুইটার ভ্যালু যদি সমান হয় তাহলে ট্রু, আর যদি সমান না থাকে তাহলে ফলস হবে। তাহলে দুইটার ভ্যালু কি হয়েছে, সমান আছে, তার মানে ট্রু। এখন এখানে যদি 2 থাকে আর এখানে থাকে তাহলে ফলস, আমার দুইটা সমান নেই। এখানে আমার দুইটা ভ্যালু যদি একই থাকে সেক্ষেত্রে আমার এটা ট্রু। এখন আমি ইকুয়াল দিয়ে এখানে যদি দেই গ্রেটার দেন অথবা লেস দেন দিস, দুইটাকে দিলাম। এইটার থেকে যদি এটা ছোট হয় তাহলে কি হবে, ট্রু হবে। কিন্তু এখানে দুইটাই কিন্তু সেম, কোনোটা থেকে কোনোটা বড় ছোট না। এখন আমি যদি এইটাকে ছোট করে দেই তাহলে কি হলো, ট্রু হইলো। এখানে আমি দেখাইছিলাম যে আপনার C17 হচ্ছে কলাম, 17 নম্বর হচ্ছে সেল রো নাম্বার। এখানে C17 যদি কম সংখ্যা থাকে আর এখানে যদি বড় সংখ্যা থাকে তাহলে আমার এটাকে ট্রু হিসেবে এখানে দেখাবে, আর যদি সমান থাকে তাহলে বড় থাকে এটা, তাহলে কি হবে, ফলস হবে। এখন আমি এইটাকে যদি ঘুরাইয়া দেই, এখন যদি গ্রেটার দেন দিয়ে দেখি C7 গ্রেটার দেন D17, তাহলে কি হবে, ফলস হবে। এখন এইটাকে যদি আমি এখানে 4 লিখে দিই তাহলে কি হলো, ট্রু হইলো। এখানে লেস দেন, গ্রেটার দেন এবং ইকুয়াল, এই ট্রু এন্ড এর যে কাজ ঠিক সেম কাজ হচ্ছে অর ফর্মুলা আমাদের আলাদা করে দেখতে হবে না, এটার দুইটাই এক। এখানে যদি আমি ইকুয়াল সাইন দিয়ে অর লিখি, আর্গুমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন অর, এই যে লজিক 1 লজিক 2। এখন আমরা যেহেতু একটা লজিক দেখতে পারছি, দুই লজিক 2 3 4, এটা আমরা কাজের ভিতরে গেলে বাকিটা বুঝতে পারবো। তো এটার মাধ্যমে আমরা কি করছি, ট্রু ফলস বের করছি। এখন আমরা ট্রু ফলস হয়েছে লজিক্যাল টেস্টের মাধ্যমে। এখন আমরা এই জায়গায় কোড করব ইফ ফর্মুলা এবং এন্ড ফর্মুলা। এখানে আমরা সর্বপ্রথম ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন দেওয়ার পর এখানে লিখব ইফ, লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করলাম, লজিক্যাল টেস্ট। এখানে আমি ইউনিট মিটার সিলেক্ট করে দিলাম। এইটা যদি এখানে বলা হয়েছে কি 0 থেকে 75 পর্যন্ত, আর এখানে বলা হয়েছে 76 থেকে 200,
তার মানে 75 আমরা একটা বাউন্ডারি করে দিতে হবে, 75 এর উপরে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, লেস দ্যান ইকুয়াল 75। এটা যদি 75 এর সমান অথবা নিচে থাকে সেক্ষেত্রে আমার কি হবে, এই মিটার ইউনিট এটাকে সিলেক্ট করে দিলাম, মিটার ইউনিট ইনটু 4 টাকা 85 পয়সা। এখানে আমি যে কন্ডিশনটা বসাইছি এইটা যদি 75 এর সমান অথবা কম হয় সেক্ষেত্রে আমার কি হবে, 4 টাকা 85 পয়সা। তাহলে আমি এই মিটার ইউনিট ইনটু 4 টাকা 85 পয়সা এটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে যে রেঞ্জটাকে সিলেক্ট করলাম J5, এটা F4 দিয়ে লক করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা যখন ফর্মুলা কমপ্লিট করবো এখানে নিচে ড্র্যাগ করে দেব, কমা দিয়ে দিলাম। এরপর বলছে ভ্যালু ইফ ফলস। আমরা আবার কি করব, কন্ডিশন তো আমার অনেকগুলো আছে, এখন আবারও ইফ লিখবো। ইফ লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এবার হচ্ছে লজিক্যাল টেস্ট। এখানে আমরা সিঙ্গেল কন্ডিশন লজিক্যাল টেস্ট করছি, এখানে কিন্তু আমার একাধিক কন্ডিশন। এখানে বলছে 70 এর উপরে এবং 200 কমা নিচে। এখন আমি এই মিটার ইউনিট সিলেক্ট, এখানে আমরা এন্ড ফর্মুলা নেব, কারণ হচ্ছে এখানে দুইটা লজিক্যাল টেস্ট করতে হবে। এখানে লিখবো এন্ড, এন্ড লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এটা ডি কলামের 5, এখান থেকে আমি সিলেক্ট করতে পারতেছি না, কারণ হচ্ছে এটা ফর্মুলাটা পিছনের দিকে চলে আসছে। আমি এখানে লিখে দেব D5 গ্রেটার দেন 75। আমি এখানে 75 কেন লিখলাম, 75 যদি এই D5 মিটার ইউনিট 75 লিখি, তার মানে আমার এখানে 76 থেকে কাউন্ট শুরু করবে। গ্রেটার দেন দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সমান হবে না, এখানে যদি আমি ইকুয়াল দিয়ে দিতাম তাহলে 75 থেকে কাউন্ট শুরু হইতে, যেহেতু গ্রেটার দেন দিয়ে দিয়েছি এখানে 76 থেকে কাউন্ট হবে। এরপরে কমা দিয়ে দিলাম। এখন আবারও D5 লিখবো, কারণ হচ্ছে এখানে আমার একটা লজিক্যাল টেস্ট শেষ, এখানে 75 এর উপরে দিছি, এখন আবার বাউন্ডারি করতে হবে 200 নিচে। এখন আবার লিখবো হচ্ছে D5 এই যে মিটার ইউনিট লেস দেন ইকুয়াল 200। এইবার আমি ইকুয়াল লিখছি কেন, 200 সমান যেন হয়, নিচের কন্ডিশন হচ্ছে 201 থেকে, এই জন্য আমরা দিয়েছি মিটার ইউনিট লেস দেন ইকুয়াল 200। যদি এইটা সত্য হয় এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এরপরে কমা। এখানে আমরা দুইটা কন্ডিশন বসাইছি, একটা হচ্ছে 75 উপর আর হচ্ছে 200 নিচে, তো দুইটা লজিক বসাইছি। এখন যদি এইটা যদি সত্য হয় তাহলে কি হবে, D5 মিটার ইউনিট ইনটু এইটার কন্ডিশন আমরা বসাইছি 6 টাকা 63 পয়সা, এটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে F4 দিয়ে লক করে দেব, এরপরে কমা দিয়ে দেব। এখন বলছে আবার যদি ভ্যালু ফলস হয়, এই কন্ডিশনের ভিতরে যদি আমার এইটা না পড়ে তাহলে আবার লিখবো ইফ, এরপর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আবারও লিখবো এন্ড, কারণ হচ্ছে এখানে আমার দুইটা কন্ডিশন 201 থেকে 300। এন্ড লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম, এরপর আমরা সিলেক্ট করব মিটার ইউনিট D5 এই যে ডি কলামের 5 নাম্বার র। এরপরে আমরা এখানে দেব গ্রেটার দেন 200 যদি আমি এখানে লিখি গ্রেটার দেন দিছি, এই জন্য 201 থেকে কাউন্ট করবে। এখন এরপরে কমা দিয়ে দেব লজিক্যাল টেস্ট 2, এখানে 300 লিখবো, D5 লেস দেন ইকুয়াল 300। তার মানে একটা বাউন্ডারি হয়ে গেল 200 উপরে এবং 300 ভিতরে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে বলছে কমা দেব, ভ্যালু ইফ ট্রু D5 এই যে আমার D5 মিটার ইউনিট ইনটু 6 টাকা 95 পয়সা, এটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে F4 দিয়ে লক করে দেব, এরপরে কমা। এরপর আবার বলছে ভ্যালু ইফ ফলস, আমার এই ক্রাইটেরিয়ার ভিতরে যদি এই ভ্যালুটা না হয় তাহলে আবার লিখবো ইফ। ইফ লেখার পরে আমি আবারও লিখবো D5 হচ্ছে আমার মিটার ইউনিট গ্রেটার দেন, এইবার দেব শুধু গ্রেটার দেন হচ্ছে 300 উপরে যা আছে সবগুলো কি করবে 60 টাকা করে, এখানে আমি 300 লিখে দেব। এখানে আর এন্ড আসবে না, কারণ সেখানে সিঙ্গেল
লজিক লাস্টেরটা 300 লেখার পরে এখানে কমা দিয়ে দেবো। ভ্যালু ইফ ট্রু কি করব আমরা, D5 এই যে এই সেলটা D5 ইন্টু D5 ইন্টু এই যে 60 টাকা, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে F4 দিয়ে লক করে দেব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে কমা দিয়ে দেবো। এখন ভ্যালু ইফ ফলস কমা দিলে কন্ডিশন আর থাকে না, তো আমি এখানে এন্টার দিয়ে দেবো। ইয়েস চাইলে ইয়েস দিয়ে দেবো। ওকে, এখন আমার চলে আসলো, এই যে আমার অ্যামাউন্ট চলে আসছে 75। এটার যদি আমি আলাদা করে একটু ক্যালকুলেশন করি, 75 ইন্টু 4 টাকা 85 পয়সা 363 টাকা 75। এখানে ডেসিমেল আছে, এটাকে যদি আমি ডিক্রিজ করে দিই 64 হয়ে যাবে। ঠিক আছে আমার ক্যালকুলেশন। এখন আমরা চেক দেব, এই যে যে কলামের যেগুলো আমার রেফারেন্স আছে সবগুলো লক করা থাকতে হবে। যে কলাম শুধুমাত্র লক করা আছে। ওকে, এখন আমি এটাকে নিচে দিকে ড্র্যাগ করে দেব। কাজ হয়ে গেছে। তো আমরা এখানে কি করছিলাম, যে এখানে সিঙ্গেল কন্ডিশন বসাইছি প্রথমে, যে আপনার D5 এইটা যদি আমার লেস দ্যান ইকুয়াল 75, তার মানে হচ্ছে কি 75 এর ভিতরে আমি একটা বাউন্ডারি করে দিলাম এখানে 75। এরপর হচ্ছে 76 থেকে 200 পর্যন্ত আর কি, 76 থেকে 200। এখানে আমরা একাধিক আর একটা ফর্মুলা নিলাম এক্সট্রা, সেটা হচ্ছে এন্ড, দুইটা লজিক বসানোর জন্য, লজিক 1 লজিক 2। আমরা যখন শুধুমাত্র ইফ নিয়েছিলাম এখানে কিন্তু লজিক একটাই, এখানে 1 2 কোনো অবস্থা নাই। এখানে দুইটা কন্ডিশন থাকার কারণে আমরা এন্ড ফর্মুলা এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আমার এখানে মোটামুটি হয়ে গেল, রেজাল্ট চলে আসছে। এখানে যদি আমরা অর ফর্মুলাও ব্যবহার করি রেজাল্ট সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো মোটামুটি বুঝতে পারছেন শাহিন আলম ভাই, আহাদ ভাই? টেন্ডার অর তাহলে একই কাজ নাকি হ্যাঁ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দুইটার আর্গুমেন্টও এক, সেম, কোনো পরিবর্তন নাই। এইটা হইলো এবং, আর এটা হচ্ছে অথবা, এইটা নইলে অথবা অথবা, আর এবং এবং অর্থ যেরকমের কাজও সেরকমের। তো আমরা এখানে এন্ড দেখলাম, নেস্টেড এন্ডের উপর আচ্ছা, দেখলাম। এর আগে একদিন ওই যে এন্ড সাইন, যেটা এন্ড সাইন দিয়ে দেখাইছিলেন যে দুইটা যোগ করা, হ্যাঁ দুইটা হ্যাঁ, জিনিসকে অ্যাড করা, এই এন্ড কি তো আর ওইরকম কি কোনো কিছু অ্যাড করবে নাকি কন্ডিশন না না না, ইয়া করবে? ওই এন্ড দ্বারা শুধুমাত্র দুইটা জিনিসকে জোড়া লাগানো, বন্ধন করে দেওয়ার। আর এখানে হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে লজিক, আর ওটা হচ্ছে লজিক ছাড়া ওই এন্ড। দুইটা আলাদা আলাদা। হ্যাঁ, ওইটা আলাদা। এটা হচ্ছে লজিক বলছে, আর এটা তো এন্ড সাইন মানে হচ্ছে আমি আরো কিছু অ্যাড করতে চাই, এরকম দুইটা সংখ্যা হইতে পারে বা লেটার হইতে পারে, এটা একটা জোড়া লাগানো। আর এটা হচ্ছে লজিক একটা। তো আমরা এখানে দেখলাম। এরপরে আমরা দেখব ই ফর ইফ উইথ ভ্যালুকপ। ভ্যালুকপের সাথে আমরা ইফ কখন ব্যবহার করব, আর ইফ আর ভ্যালুকপ কখন ব্যবহার করব এবং কিভাবে করা হয়। ইফ ভ্যালুকপ এখানে আমরা দেখি, সাপোজ আমার এখানে দুইটা শীটের নাম দেওয়া আছে, এখানে একটা শীট 1 আর এখানে হচ্ছে শীট 2। দুইটা শীট আছে, এই দুইটা শীট যে আমার একই ট্যাবে থাকবে এমন না, এটা হইতে পারে একই শীটে থাকবে এমন না, আলাদা শীটেও থাকতে পারে। শীট 1 3-তে একটা, আরেকটা হলো 4-এ একটা। এখন আমি চাইতেছি যে আমি একটা জায়গার ভিতরেই আমি এক জায়গায় আইডি এন্ট্রি করব। আমার শীট 1-এ যদি না থাকে শীট 2-তে ডাটা সার্চ করবে। আমি এখান থেকে আমি শীট 1 সিলেক্ট করে দিলে প্রথমে 1-এ সার্চ করবে, আর 2 সিলেক্ট করে দিলে 2-তে সার্চ করবে। তো এইটা আমি কিভাবে করব, ইফ ইফ ফর্মুলার মাধ্যমে। আমার এখানে একটা ডাটা এন্ট্রি করে নেই, একটা আইডি এন্ট্রি করে নিলাম। এখানে যে আইডি আছে এখানে কিন্তু আইডি নাম্বার আলাদা,
যে আইডিটা এখানে এন্ট্রি আছে সেটা এখানে নাই। তো আমার এখানে যে আইডি খুঁজে না পাবে সেটা আমার এই শিট থেকে নিয়ে নেবে। তো এখানে আমি ডাটা ভ্যালিডেশন করছি, এটাকে রিমুভ করে দিই, এটাও দেখাই দিই। ডাটা ভ্যালিডেশন ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন আমার এখানে কোনো ডাটা ভ্যালিডেশন নাই, আমি নতুন করে ডাটা ভ্যালিডেশন করব। তো ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা এই ডাটা ট্যাবে চলে যাব। এখান থেকে 2010-এ সেটা ডাটা ভ্যালিডেশন এখানে বড় করে লেখা থাকে, এখানে বড় করে লেখা নাই, এখানে আইকন দেখে চিনে নিতে হবে। তো এখানে ডাটা ভ্যালিডেশন আসলাম, এখানে ক্লিক করার পরে এই যে ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। এখান থেকে আমরা ড্রপ ডাউন একটা তৈরি করব আইকন। সেটার জন্য আমরা এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেব। লিস্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা সোর্স থেকেও সিলেক্ট করতে পারি চাইলে, অথবা আমরা হাতেও লিখে দিতে পারি। তো আমরা এখানে হাতে লিখে দেব, এখানে লিখে দেব ডাটা শিট 1, ডাটা শিট 1, এরপরে কমা দেব, এরপর লিখব ডাটা শিট 2, ডাটা শিট স্পেস 2। এখন যদি আমি ওকে করে দিই, ড্রপ ডাউন চলে আসছে। এখানে যদি স্পেস না থাকে, আমি যদি এখানে স্পেস দিই কাজ করবে না, ঠিক আছে স্পেস আছে। এখন হচ্ছে আমি সর্বপ্রথম এখানে VLOOKUP করব, একটু আলাদা আলাদা করে দেখাইলে বিষয়টা মনে থাকবে। একবারে যদি কোড করি তাহলে বুঝতে কষ্ট হবে। তো আমি এখানে VLOOKUP করব সাধারণ নিয়মে, যেভাবে আমরা VLOOKUP শিখছি। PL লিখে ট্যাব দিলাম, এখান থেকে লুকআপ ভ্যালু কি আমি আইডি দিয়ে সার্চ করব। টেবিল কোনটা, এই টেবিল থেকে সর্বপ্রথম আমি নিলাম, এই টেবিলটাকে সিলেক্ট করলাম, এই টেবিল থেকে আমি ডাটা সার্চ করব। এরপর হচ্ছে কমা দিয়ে দিলাম, ক্লায়েন্ট নেম, এই যে ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ক্লায়েন্ট নেম কত নম্বরে আছে, কলাম 1 2 নম্বরে, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে 2 দিয়ে দিলাম। এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য আমি 0 দিয়ে দিলাম, এখানে ফলস দিলেও এক্সাক্ট ম্যাচ হবে, তো 0 দিলেও প্রবলেম নেই, 0 দেওয়াই সবচেয়ে ভালো, ফলস লিখতে গেলে সময় লাগবে। তো আমরা এখানে ডাটা এন্ট্রি করার সাথে সাথে এটা আসছে। এখন আমি চাচ্ছি যে এখানে যদি 111 লিখি, এই ডাটা কি আসবে? আমি তো ওই রেঞ্জে সিলেক্ট করি নাই, আসবে না, এখানে এনে। তো এখন এখানে আমরা ইফ ফর্মুলাটা নেব, VLOOKUP এর সাথে ইফ ফর্মুলাটা সংযুক্ত করব। কিভাবে? IF লিখবো, ট্যাব বাটনে ক্লিক করব, এখান থেকে আমি লজিক বসাই দেব। এই যে ডাটা শিট ইকুয়াল, এইটা যদি এখানে লিখবো, টেক্সট লিখবো, তো এই জন্য ডাবল কোট ডাটা শিট, এখানে ডাটা শিট 1। এইখানে যদি ডাটা শিট 1 সিলেক্ট করা থাকে তাহলে আমার লুকআপ করবে কোনটা, এইটা। এখানে আমি কমা দিলাম, ভ্যালু ইফ ট্রু, তাহলে আমার এইটা হবে, এই ভ্যালুটা আমার এখানে চলে আসবে। এরপর আমি এখানে কমা দিয়ে দিলাম। এইটা যদি আমার এখানে খুঁজে না পায়, ভ্যালু ইফ ফলস, তাহলে আমি কি করব? এখন আমি আবারও ইফ ফর্মুলাটা নেব, IF লেখার পরে আমি ট্যাব বাটনে ক্লিক করব, লজিক্যাল টেস্ট, আবারও এখানে সিলেক্ট করে দেব ইকুয়াল, এখানে যদি লেখা থাকে, যদি আমি সিলেক্ট করি ডাটা শিট 2, তাহলে ডাবল কোট ডাটা শিট স্পেস 2 ডাবল কোট, এরপরে কমা, ভ্যালু ইফ ট্রু, এখানে যদি ডাটা শিট 2 সিলেক্ট করা থাকে তাহলে ভ্যালু সত্য হলে কি করব, এখানে VLOOKUP করব, এই আইডি নাম্বার কমা, এরপর টেবিলের আমার দ্বিতীয় টেবিল থেকে ডাটা সার্চ করব, টেবিলের এটাকে সিলেক্ট করে দিলাম, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কিন্তু এই যে ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করছি, এখানে ক্লায়েন্ট নেম কিন্তু 3 নাম্বার, এখানে আইডি সিরিয়াল, এরপর হচ্ছে ক্লায়েন্ট নেম, এখানে 3 নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার, কমা, এরপরে 0 দিয়ে দেবো এক্সাক্ট ম্যাচের জন্য, এরপর ফার্স্ট ব্র্যাকেট,
এখানে কোন জায়গায় প্রবলেম হলো? ডাটা শিট 2 ও আচ্ছা, এখন আমি এখানে কমা দিয়ে দেবো। আমার ভ্যালু টুরুর এখানে কন্ডিশন বসানো শেষ, কমা দিই নেই, যার কারণে আসে ভ্যালু ইফ ফলস। তাহলে কি করবো, আমি এখানে ডাবল কোট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এরপরে আর একটা ফার্স্ট ব্র্যাকেট বসাই দেবো, এন্টার। এখন দেখুন, আমি যদি এখানে ডাটা শিট সাপোজ ধরুন আমার এখানে 111 আমি বসাই দিলাম কপি করে। এখন আমার এখানে কিন্তু এনে আসছে, আমার এই শিটের ভিতরে ডাটা খুঁজে পাচ্ছে না। আমি যখন ড্রপ ডাউন থেকে শিট 2 সিলেক্ট করে দেবো, দেখুন আমার এই যে সুমাই লেখাটা চলে আসছে। তার মানে আমার যদি এরকম 2টা শিট থাকে, আমি এখান থেকে শুধুমাত্র সিলেক্ট করে দেবো। যদি আমার শিট অর্ডার না থাকে, তাহলে আমি শিট 2-তে সিলেক্ট করে দিতে পারি খুব সহজেই। তার মানে হচ্ছে আমি একই ফর্মুলার মাধ্যমে শুধুমাত্র আমার এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব, আমার 2টা শিট থেকে ডাটা সার্চ করে নিয়ে আসবে। যদি 2টা শীট যদি আলাদা আলাদা পেজে থাকে সেই ক্ষেত্রে একটু হ্যাঁ, আলাদা পেজেই থাকলে এটা আমি এখানে বুঝাইছি। যদি আচ্ছা আমি এটাকে আলাদা পেজে রাখি, তাহলে আর একটু বুঝাইতেছি। সাপোজ ধরুন আমি এটারে আলাদা পেজই করলাম, শিট 3 একটু মনে রাখেন, এটা হচ্ছে শিট 3। ওকে, আমরা কাজ করছিলাম কোনটায়, 9-এ। এটাকেও আমি আলাদা একটা শিটে রাখি। এটার নাম হচ্ছে শিট 4। এখন আমরা চাচ্ছি এখানে এই যে 9-এ করছিলাম, এখানে আমি ডাটা নিয়ে আসবো। তো এখানে আমাদের এখন যেটা করতে হবে, আমার শিট 4 এবং শিট 3 এখানে ডাটা ভ্যালিডেশনটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, কারণ হচ্ছে আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, শিট নেই। আমরা শিট এখান থেকে এক শিটে করছি, এখন আমরা আলাদা শিট থেকে করব। এখান থেকে আমি এটাকে ক্লিয়ার করে দেব, এখান থেকে লিস্ট সিলেক্ট করব, এখানে লিখে দেব শিট 3 শিট 3 কমা আরেকটা লেখা হচ্ছে শিট 4, এরপরে ওকে করে দেব। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব শিট 3। আর এখানে আমরা লিখছিলাম হচ্ছে এই যে শিট, এখান থেকে আমরা এডিট করতে পারবো, এডিট করাটাও শিখে নেই, এরপরে যদি লাগে আমি আবার করে দেব। এখানে আমরা লিখে দেব শিট 3, কারণ হচ্ছে প্রথম আমার শিট 3-তে এই ডাটাটা রাখছিলাম, শিট 3। এরপরে এটাকে আমরা চেঞ্জ করে দেব, শিট 4। দেখি কেমনে হয় আলাদা থেকে। এখন এখানেও চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে আমি যে রেঞ্জটাকে সিলেক্ট করছিলাম এটা কিন্তু আমার এখানেই শো করতেছে এই কারেন্ট শিট থেকে। আমরা যখন অন্য শিটে যাব মুভ করতে, তখন দেখেন কি হয়। এখানে যদি আমি শিট 3-তে যাই, তখন কিন্তু এক্সট্রা 3 অ্যাড হয়ে গেছে। এখানে এইটা আমি স্যাম্পল হিসাবে নিলাম। এখন এইটাকে যদি আমি কপি, এখানে আমার শিট 3 চলে আসছে। এখন আমি এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, তার মানে হলো কি এখানে ডাবল আসছে। আমি আবার একটু কেটে দেই, এই যে টেবিলারটাকে আমি সিলেক্ট করে দেব। এখানে যখন আমার ওই কারেন্ট শিট ছিল, শুধুমাত্র একটা রেঞ্জ ছিল, কোনো শিট ট্যাব নেম ছিল না। এখানে যদি আমি এখানে যখন ট্যাবটাকে সিলেক্ট করলাম, ট্যাব থেকে তারপর ডাটা রেঞ্জ, আমার শীর্ষ চলে আসছে। এখন আমার এখানেও পরিবর্তন করতে হবে এই রেঞ্জটাকে। এরপর আমি আবার আলাদাভাবে কোড করব, এটাকে এডিট করাও দেখি নেই আমরা। এরপর হচ্ছে শিট 4, শিট 4 থেকে আমি ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, এরপরে এন্টার বাটনে ক্লিক করব। এখন হচ্ছে আমার 111 কিন্তু শিট 3-তে নাই। আমি যদি এখানে 4 সিলেক্ট করে দিই, ডাটা চলে আসবে। এই যে দেখুন সুমাইয়া।
তাহলে আমরা কিভাবে বুঝলাম এইটাকে আমি আবার আলাদা করে দেখাবো। এখানে আমি কি করলাম, এখানে আবার একটু দেখাই। এখানে যে শীট নাম আমি এক শীটে দেখাইছিলাম, এটার দুইটা নাম দিছিলাম রেঞ্জ সিলেক্ট করে। এখানে এই ট্যাব নামটা আমি এখানে কি করলাম, এই যে J10 এই সেলটাকে যদি ইকুয়াল শীট 3 থাকে তাহলে কি করবে, ভ্যালু কপ এই যে ভ্যালু ডাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি শীট 3-তে চলে গেছি। এখান থেকে আমি কি করলাম, রেঞ্জ সিলেক্ট করে দিলাম। এখানে ডাইরেক্ট কোড করি, বুঝতে পারবেন, এরকম দেখাইতে গেলে ঝামেলা হবে। ইকুয়াল ইফ এই সেলটা ইকুয়াল যদি শীট 3 থাকে, আমরা শীট 3টি প্রথমে করব, শীট 3। এখন এইটা হচ্ছে টেক্সট, আমাদের শুরুতে এবং শেষে অবশ্যই ডাবল কোড দিতে হবে। যখনই আমরা টেক্সট লিখবো অবশ্যই ডাবল কোড দিব শুরুতে এবং শেষে। এরপরে কমা, ভ্যালু ইফ ট্রু, তাহলে কি করবো, আমরা ভ্যালু কাপ করবো। এখানে যদি এই সত্য হয় শীট 3 VL দেখার পরে ট্যাব বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার এইচ কলামের এখানে S10 হবে, এইটা ঢেকে গেছে যার কারণে আমি এখানে মাউস ক্লিক করে সিলেক্ট করতে পারতেছি না। এখানে লিখবো কি S10, 10 না, এখানে 11 হবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। এরপরে কমা দেব। এখন হচ্ছে আমরা ডাটা টেবিল অ্যারে সিলেক্ট করব শীট 3, আমরা কন্ডিশন নিয়েছি কি শীট 3-র। এখন শীট 3-র ডাটাবেসটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর কমা দেব। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা ওখানে নিতে চাইছি ক্লায়েন্ট নেম। তো ক্লায়েন্ট নেম হচ্ছে 2 নম্বরে, প্রথম হচ্ছে আইডি হচ্ছে 2 নম্বর কলাম ইন্ডেক্স নাম্বার লিখে দিলাম। এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য ফলস লিখে দিতে পারি অথবা 0 লিখতে পারি এখানে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে কমা দেব। এখন যদি আমার এই শীট 3 না হয়ে যদি অন্য কিছু থাকে, এই ভ্যালুটা যদি ফলস হয়ে যায়, তাহলে আমরা আরেকটা কন্ডিশন নেব, সেটা কি, আবার ইফ লিখবো। ইফ লেখার পরে আমরা যেখানে কাজ করছিলাম এই ট্যাবে চলে আসব। এখান থেকে আমি এইটুকু কেটে দেবো, এখানে ট্যাব নেম চলে আসছে। ট্যাব নেম আমার প্রয়োজন নেই, থাকলেও সমস্যা নেই। এখানে আমরা কি করব, আবার লজিক বসাবো। এইটা ইকুয়াল যদি শীট 4 হয়, ডাবল কোট SHEET শীট 4 ডাবল কোট পরে কমা। এই সেলটা ইকুয়াল যদি শীট 4 হয় তাহলে কি হবে, আবারও ভ্যালু কপ করবো আমরা। এইবার ভ্যালু কপ করবো শীট 4 থেকে। সিলেক্ট হয়ে গেছে। VL ট্যাব বাটনে ক্লিক করলাম। এখান থেকে এই আইডি নাম্বারটাকে সিলেক্ট করব H11। এরপর কমা টেবিলের, টেবিলের এটা হচ্ছে আমার শীট 3, এইবার 4-এ, কারণ হচ্ছে আমরা 4-এর কন্ডিশন নিয়েছি। এটাকে সিলেক্ট করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে হচ্ছে ক্লায়েন্ট নেম নিয়ে আসবো, এই জন্য ক্লায়েন্ট নেম আছে 3 নম্বরে, আমার ডাটা রেঞ্জের ভিতরে 3 নম্বর কলামে আছে, আমি 3 লিখে দিলাম, কমা এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপর কমা। এই ভ্যালুটা যদি ফলস হয়, 2 সেটি যদি না খুঁজে পায়, সেক্ষেত্রে কি হবে, আমি এখানে ডাবল করে দিলাম, ফাঁকা রাখবো। এরপরে ফার্স্ট ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট, এন্টার। এখন আমার এখানে শীট 4 আছে, এখানে ডাটা পাইছে, এই জন্য সময় লেখাটা আসছে। আমি যদি এখানে শীট 3-তে থাকতাম, শীট 3-র ভিতরে এই 111 নেই, দেখুন 111 এন্ট্রি নেই, যার কারণে আসে নাই। এখন শীট 3-তে যে আইডিটা আছে সেই আইডি থেকে আমি একটা আইডি এন্ট্রি করব 105। 105-এ কার নাম আছে, এমডি মুসা ইব্রাহিম। তো এখানে যদি আমি শীট 105 লিখি 3 থেকে, এখানে মুসা ইব্রাহিম চলে আসছে। এই শীটটা, আচ্ছা, এখানে হ্যাঁ বলেন। এখানে ডাবল কোড দিলেন যে এখানে তো ফাঁকা আসার কথা, কিন্তু ইয়ে আসলো যে, মানে এরর আসলো যে, ও এরর না, ফাঁকা আসার কথা না, যদি ইয়া হয় ওই যে এই ডাবল কোড দিচ্ছেন যে। যদি 2 ও শীটে আমার ডাটা খুঁজে না পায় সেক্ষেত্রে ফাঁকা আসবে, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা। এখন 2 শীটের 1 শীটে আমার আছে,
এখন এখানে যেহেতু আমার এরর আসে, সেক্ষেত্রে আমরা এখানে এই এররটা বসাই দেব। এরর এই ভ্যালু আছে, এখান থেকে আমরা ফাঁকা বসাই দিলাম, কমা দিয়ে ডাবল কোট এন্টার। এই যে ফাঁকা যদি বসাই দিই 101 চলে আসছে। এখানে যেখানেই থাকুক না কেন আপনারা চাইলে এইভাবে করতে পারেন, যে সিডি থাকুক। আমি যতগুলো ফর্মুলা দেখাইছি একটা সিডির ভিতরে কাজ কিন্তু একই, শুধুমাত্র বিভিন্ন ট্যাবে করতে পারবেন। যদি এরকমের হয় একটু বলবেন যে ভাই এটা একটু আলাদা শিট থেকে করে দেখান। বিষয়টা হচ্ছে আমাদের আগে প্রথমে ফর্মুলাটা জানতে হবে, এগুলো আমাদের আস্তে আস্তে সামনের দিকে চলে আসবে। এরপরে আমরা দেখব হচ্ছে এখানে লুকআপের সাথে ইফ দেখলাম, এরপর হচ্ছে ডাটা লুকআপ ফ্রম অ্যানাদার শিট। এখানে আমরা VLOOKUP অ্যানাদার শিট এটাও দেখে ফেললাম যে VLOOKUP আমরা কিভাবে আলাদা শিট থেকে করব। এরপরও যদি আমরা দেখতে চাই যে এখান থেকে আমরা VLOOKUPটা শুধু করব, এই VLOOKUPটা আলাদা শিট থেকে দেখানোর জন্য এখানে না, আমি টোটালি একটা অন্য শিট থেকে আমি ডাটা নিয়ে আসবো। সাপোজ ধরুন আমি দুইটা শিট ওপেন করবো, এখন নিউ শিট একদম, এটা হচ্ছে একদম নিউ শিট ব্ল্যাঙ্ক 1। এখানে আমি এই ডাটাটাকে পেস্ট করে নিলাম। এই শিটের সাথে আমার কোনো এই শিটের কানেকশন নেই, আছে টোটালি আলাদা কিন্তু দুইটাই। আর এখান থেকে আমি একটা আলাদা একটা ট্যাব ওপেন করে নিলাম। এখন আমি এখান থেকে শুধুমাত্র হেডিংটা কপি করে নিলাম, এখান থেকে আমি ডাটাটাকে এখানে ট্রান্সফার করব। একটা শিট থেকে অন্য শিটে আমি অটো আপডেট নেব। সাপোজ ধরুন ওই শিটের ভিতরে আমার ডাটাবেস, আর এখানে আমি এটার ভিজিবিলিটি দেখবো শুধুমাত্র একটা আইডি দ্বারা। এখন এখানে আইডি দিলাম, একটা আইডি এন্ট্রি করে নিলাম। এখন বাকি ইনফরমেশন গুলো আমরা VLOOKUP করব। কোন জায়গা থেকে আমরা VLOOKUP করব হচ্ছে, এটা হচ্ছে বেস অন ব্ল্যাঙ্ক শিট অন। এখান থেকে আমরা VLOOKUP করে নিয়ে যাব এই ট্যাবের ভিতরে বেস অনে। এখন আমরা এখান থেকে VLOOKUP করা শুরু করব। প্রথমে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন VL, এরপর লিখে ট্যাব বাটনে ক্লিক করলাম। এখান থেকে লুকআপ ভ্যালু আমি আইডিটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে। এরপর টেবিল অ্যারেটা নেব হচ্ছে আমি টোটালি একটা আলাদা শিট থেকে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক শিট অন। এখান থেকে আমি এই ডাটাবেসটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে আমার কি চাইছিল, এই যে টেবিল অ্যারেটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে কি করব, আমি এখানে কমা দিয়ে দেব। কলাম ইন্ডেক্স নাম্বার সর্বপ্রথম আমরা কি নেব, ক্লায়েন্ট নেমের জন্য আমরা কি করব, এখানে কত নম্বর আছে আমার 2 নম্বর দেওয়ার পরে কমা, এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ব্র্যাকেট এন্টার দেব। দেখুন আমার শিট কোন জায়গা থেকে ডাটা নিয়ে আসছে, এটা কিন্তু এটার সাথে, এটা হচ্ছে বেস অন শিট আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক শিট। তার মানে হচ্ছে কি আমার এখানে যদি এই 101 এর নামটা চেঞ্জ করে দেই, আমার এই শিটের ভিতরে আপডেট চলে আসবে। এখানে আছে কি আরহাম ইসলাম, আমি এই নামটাকে চেঞ্জ করব, হাবিব লিখে দেই, হাবিব, এরপরে এন্টার দেব। এখান থেকে আমার এখানে চেঞ্জ আসবে, দেখুন এই যে এটা বেস চলে আসছে। তার মানে হচ্ছে কি আমি ওই শিটে যে চেঞ্জ হবে এখানে অটোমেটিক আমি আপডেট পাবো খুব সহজেই। এটা হচ্ছে আমরা কিভাবে আলাদা শিট থেকে, শুধুমাত্র এটাই না, আমরা সামিপ করি যে কোনো ফর্মুলা অন্য শিট থেকে এভাবে আমরা লিংক করতে পারবো। এরপরে আরেকটা ফর্মুলার এখানে কম্বিনেশন দেখাই। এখন আমরা প্রত্যেকটাই এখান থেকে আমরা কি করতে পারবো, এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ট্যাব বাটন, এরপরে এখানে পেস্ট করে দেব। এখন হচ্ছে কি আমার মিটার ইউনিট হচ্ছে কত নম্বর কলামে ডাটাবেজে 3 নম্বর, আমি এখানে নাম্বার চেঞ্জ করে দিলাম, মিটার ইউনিট চলে আসছে। বিল অ্যামাউন্ট যদি নিয়ে আসতে যাই ঠিক সেম ভাবে আমরা এখানে 4 নম্বর কলাম ইন্ডেক্স নাম্বার বসাই দিলে চলে আসবে। এখানে 00 আছে, এই যে 00 জন্য 00 চলে আসছে। এখন তো যদি তিনটা একসাথে আনতে চাই, মনে করেন ক্লায়েন্ট নেম, মিটার ইউনিট, বিল ইউনিট, বিল অ্যামাউন্ট, মানে 101 দিলাম, তিনটে চলে আসলো।
এখানে আমি যদি 102 লিখি, সাথে সাথে তিনটেই চলে আসবে, তিনটেই আপডেট আসবে। এখানে যেটাই লেখেন একসাথেই সবগুলোর আপডেট আসবে। এখানে যদি 104 লিখি, এই যে 107 সবগুলো আপডেট একবারে আসে। ও না, বলছিলাম যে ওই প্রত্যেকটা তো আলাদা আলাদা করে লুক আপ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও, না এটা একবারও নিয়ে আসা যাবে আলাদা আলাদা লুকআপ না করলে, সেটা আমি দেখাইতেছি। এখানে আমি লিখে রাখছি মনে হয়, এই যে VLOOKUP উইথ ম্যাচ, এই যে এইটা দিয়ে আমরা একসাথে করতে পারবো। এই ফাংশনটা আসছে, যা বলছেন ভালো হয়েছে। তো VLOOKUP উইথ ম্যাচ এটাও দেখবো। এটা সর্বপ্রথম আমরা একটা শীট এর ভিতরে দেখি, এখানে দেখি VLOOKUP উইথ ম্যাচ, দেখি এখানে লিখছি কিনা। হ্যাঁ এখানে লিখছি, এইটাকে আমরা দেখে নেই, তারপর ওখানে আলাদা শীট থেকেও দেখাবো। তো আমরা প্রথমে একটা VLOOKUP লিখে নিই এটার পরে, এটা তো আমরা জানি, তাড়াতাড়ি করে নিই, সময় কম। VLOOKUPটাকে সিলেক্ট করে দিলাম, কারণ সেটা আমাদের মুখস্থ হয়ে গেছে। টেবিল অ্যারেটা আমি সিলেক্ট করে দিই, টেবিল অ্যারে। এরপর হচ্ছে আমি এটাকে F4 দিয়ে লক করে দেবো, কারণ আমি একটু নিচের দিকে ড্র্যাগ করব। কমা, কলাম ইন্ডেক্স নাম্বার, ক্লায়েন্ট নেম হচ্ছে 2, এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য 0 এটার। এখন আমি চাইতেছি এখান থেকে ডাইরেক্ট এরকম টেনে দেবো, সবগুলো অটোমেটিক ফর্মুলা বসে যাবে এবং একবারই আমি সবগুলো নিয়ে আসতে চাই এইভাবে, কিন্তু এদিকে চলে আসে নাই। এখন এখানে আমি এক্সট্রা একটা ফর্মুলা নেব কলাম ইন্ডেক্সের জায়গায়, এই যে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে লিখবো হচ্ছে ম্যাচ, MEACH, ম্যাচ। এর আগে আমাদের ম্যাচটাকে আলাদা দেখা উচিত ছিল, তারপর আমি এখানে লিখি, বুঝতে পারবেন। লুকআপ ভ্যালু, এখন আমরা এখানে লুকআপ ভ্যালু আমরা আইডি দিয়ে সার্চ করছিলাম, এখন হচ্ছে আমরা এই হেডিংটাকে সার্চ করব। কি করব, এখানে লুকআপ ভ্যালুর জন্য আমরা এই ক্লায়েন্ট নেমটাকে সিলেক্ট করে দিলাম। এর আগে আমরা সেল রেফারেন্স দেখছিলাম, যখন আমরা এটাকে ড্র্যাগ করব পাশে যেন সেল রেফারেন্স নেয়, নিচের দিকে যেন না নেয়, এই জন্য আমরা এখানে মাঝখানে একটা ডলার সাইন দিয়ে দেব, ডলার সাইন দিলাম। এই মাঝখানে দেওয়ার কারণ কি হবে, এদিকে যখন ড্র্যাগ করব আমার উপরের হেডিং এর সেল রেফারেন্স দেবে, কিন্তু নিচের দিকে নিবে না। তো এটাকে দেওয়ার পরে এরপরে কমা দিয়ে দেবো। এখন বলছে লুকআপ অ্যারে, এই হেডিং এর সাথে আমি এই হেডিং এর সাথে এই হেডিং এর ম্যাচ করাবো। আমি এই পুরো হেডিংটাকে সিলেক্ট করে দেবো, এইটাকে F4 দিয়ে লক করে দেবো, যেমন কোনো দিকে মুভ না করে। এরপরে কমা দিয়ে দেবো, এক্সাক্ট ম্যাচের জন্য এই যে 0, এটাকে সিলেক্ট করে দেবো, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এন্টার। এখন এখানে আর একটু কাজ করতে হবে, এই যে B21 এটাকে লক করে দিতে হবে, এটার পিছনে ডলার সাইন দিতে হবে। এদিকে যখন ড্র্যাগ করব এই আইডি নাম্বার যেন মুভ না করে, শুধুমাত্র নিচের দিকে সেল রেফারেন্স দেবে, এটাকে লক করে দিলাম, আর কোনোটা বাদ নেই। এখন যদি আমি এটাকে একবারই ফর্মুলা লিখছি, সামনের দিকে টাইনে দিলাম, আমার ডাটা চলে আসছে। এখন যদি নিচের দিকে দিই, ডাটা চলে আসছে। ফর্মুলা কিন্তু আমি একবারই লিখছি, বাকিটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আশা করি মনে হয় যে বুঝতে পারছেন এটা। আর যদি চান এটাও না, যদি ফিল্টারের মাধ্যমে দেখতে চান, ফিল্টার তো দেখাইছি যে একটা জায়গায় এন্ট্রি করছেন আপনার ডাটা। ফিল্টার কোন জায়গায় দেখাইলাম, এখানে। তো ডাটা আমি এখানে একটা ফর্মুলা দিয়েছি, বাকিগুলো চলে আসছে। এখানে একটা সিস্টেম, এখানে আর একটা সিস্টেম, আমাদের সব সিস্টেমই জানতে হবে, যেন আমরা যে কোনো শিটের ভিতরে আমরা কাজ করতে পারি। গেল এটা। এখন যদি চান এটাকে অন্য শিট থেকে নিয়ে আসবেন, ঠিক সেম প্রসেস, শুধুমাত্র আমরা এখান থেকে যে ডাটা সিলেক্ট করছিলাম এটাকে আমি কপি করি, যেহেতু দেখছেন শিট 3 5 এখানে কপি করে দিলাম। এখন এখানে চলে আসছে, আমরা এখান থেকে শুধুমাত্র এডিট করব কি, এই যে রেঞ্জটাকে এডিট করাটাও শিখি আমরা। এই রেঞ্জটাকে আমরা নিব হচ্ছে এখান থেকে, ব্ল্যাঙ্ক শিট থেকে। আমরা ব্ল্যাঙ্ক শিটে চলে আসছি, হ্যাঁ। এখান থেকে আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে এই যে ম্যাচের হেডিংটাকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক শিটের
এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, এখানে কাজ করে নাই, কোন জায়গায় একটা প্রবলেম হয়েছে। আমরা কিন্তু ব্ল্যাঙ্ক শিট সেভ করি নাই, সেভ না করলে অনেক সময় সমস্যা হয়, আবার অনেক সময় সমস্যা হয়ও না। B21, ও এখানে প্রবলেম আছে একটু, কারণ হয়েছে আমার এই যে B21 আমার এখানে দরকার হয়েছে এই যে B2 শুধুমাত্র, এই যে B2 সিলেক্ট হয়েছে। এখানে হচ্ছে আমাদের এটাকে এডিট করতে হবে, যেহেতু আমরা কাস্টমাইজ করতেছি ফর্মুলাটাকে, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে হবে মাঝখানে। ওকে, এখন চলে আসছে। জিনিসটা আমি একটু কাস্টমাইজ করে দেখালাম, কিন্তু ফর্মুলা একই, ফর্মুলা এক, শুধুমাত্র আমরা যখন রেঞ্জ সিলেক্ট করব, যদি আলাদা শিটে চলে যাই, শুধু আলাদা শিটে আমার মুভ করে সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। আমার মনে হয় কেটে যাবে, সময় আছে, 2 মিনিট সময় দিবে। তো এখনো আরো একটা ফর্মুলা আছে, আমি কেটে দিয়ে আবারও দেখাই, আমি নতুন লিংক দেব, আপনারা জয়েন করে নেন। আমরা এখানে মেস এবং ভ্যালুকপ দেখলাম, এখন মেসটাকে আমরা একটু আলাদা করে দেখি, মেসের আর্গুমেন্ট কি কি আছে এখানে দেখছি যদিও, তারপর একটু আলাদা করে দেখি। আমি মেসটাকে লিখবো MATC। এখন এখানে বলছে লুকআপ ভ্যালু, আমি এখানে এইটাকে সিলেক্ট করে দিলাম, এখানে কোনো আইডি নেই। এরপরে এখান থেকে আমরা পাবো কি, এই আইডিটাকে সিলেক্ট করার পরে এখানে কমা দিয়ে দিলাম। এখন লুকআপ অ্যারে, এই যে এখানে যে আইডিটা লিখবো, এই আইডিটার অ্যারেটা কোন জায়গায় আছে, এই আইডির কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেব, এখান থেকে ম্যাচ টাইপ এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দিলাম। এরপর কার্লি ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। এখান থেকে যে আইডি নাম্বারটা আমি এন্ট্রি করব সেটার রো নাম্বার এখানে চলে আসবে রেজাল্ট। আমি ওকে করে দিলাম। এখানে যদি আইডি নাম্বার লিখি 101, এখানে 2 নাম্বার চলে আসছে। এখন এখানে 2 নাম্বার কেন আসলো, আমরা যে ভ্যালুকপের সাথে অ্যাড করছিলাম, এখান থেকে এই যে ম্যাচটা এখানে লেখা ছিল কি কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বারের সাথে রো এর সাথে একটা লিংক আছে যে কত নম্বরে আছে এটা, এখানে অটোমেটিক সেটাকে ডিটেক্ট করার জন্য আমাদের ম্যাচটাকে নিতে হয়েছে। আমরা এখানে ভ্যালুকপের জন্য ভ্যালুকপ করছিলাম শুধু আইডি নাম্বার দিয়ে একটা জায়গার ভিতরেই। যখন আমরা এই রটাকে সিলেক্ট করে দিছি তখন সে কি করলো, উপরের হেডিং এইটার সাথে এইটার ম্যাচ করলো, আর ভ্যালুকপ কি করলো, আইডির সাথে ম্যাচ করলো। এই তিনটের কম্বিনেশনের মাধ্যমে আমরা এখানে ডাটাকে অটোমেটিক রিকভার করতে পারছি, আর কি পুরোটাকে আবার করতে পারছি। আর যদি শুধুমাত্র ভ্যালুকপ দিতাম তাহলে প্রতিবার আমার প্রত্যেকটা জায়গায় ভ্যালুকপ ফর্মুলাটা পেস্ট করতে হইতো। আর এই ম্যাচটা হচ্ছে আপনার এইটার র নাম্বারকে নিয়ে আসে। এখানে দেখুন আবারও দেখাই, এখানে 2 নাম্বার আসছে হচ্ছে আমি আইডি থেকে সিলেক্ট করছিলাম। এখন যদি আমি এই রেঞ্জটাকে একটু শর্ট করে দিই, এখান থেকে এখন আসবে 1 নাম্বার। এখানে যদি 102 লিখে দিই, এখানে 2 নাম্বার চলে আসবে। 104 লিখলে 104 নাম্বার, 4 নাম্বার সিরিয়াল আছে। তার মানে আমার এই ডাটাবেজে কত নাম্বার সিরিয়াল আছে সেই সিরিয়াল নাম্বারটাকে আইডেন্টিফাই করে। এখন আমরা দেখব হচ্ছে ইনডাইরেক্ট ফর্মুলা। এইটা কিন্তু অনেক কাজ আছে, ইনডাইরেক্ট ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করেন, এটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে। ইনডাইরেক্ট আমি এখানে লিখি, আর্গুমেন্ট গুলো দেখে আমরা বোঝার চেষ্টা করব। ইকুয়াল সাইন IN ECT ইনডাইরেক্ট লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম। এখানে বলছে টেক্সট রেফারেন্স। এখানে টেক্সট রেফারেন্স হচ্ছে আমরা যে সেল নামটাকে আমরা এখানে ডিক্লেয়ার করব সেই সেলের ডাটাকে এখানে নিয়ে আসবে। এখানে সি কলামের 7 নাম্বার রো আমরা যদি এখানে টেক্সট আকারে ডিক্লেয়ার করি, এখানে এই যে কামরুল হাসান এই নামটা এখানে চলে আসবে। এখন এটা কি কাজে লাগবে এটার বিস্তারিত আমরা দেখতেছি। সর্বপ্রথম আমরা
বেসিকটা জানি। এখানে ফার্স্টে আমরা ডাবল কোড দিলাম টেক্সট লেখার জন্য। এরপরে লিখবো হচ্ছে সি, এই যে C7 এটাকে লিখবো। 7 লেখার পরে ডাবল কোট, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার। দেখুন এখানে এই নামটা আমরা কি করলাম, ইনডাইরেক্টলি এখানে নিয়ে আসলাম। এখন বলতে পারেন এটা তো এইভাবে ইকুয়াল সাইন দিয়ে এইটাকে সিলেক্ট করে দিলেও চলে আসবে, কিন্তু এটা চলে আসে ঠিক আছে, কিন্তু এই ইনডাইরেক্টের অনেক বড় বড় কাজ আছে, এটা বোঝানোর জন্য আমি সাধারণভাবে দেখাইলাম। এখন এখানে ধরুন একটা নামের লিস্ট আছে বড়, এটাকে আমি কেটেই দেই, কেটে দিলাম। এখানে এই যে ক্লায়েন্ট নেম, এটার একটা নাম দেব আমরা, নেম ম্যানেজার, এটা শিখবো। এর আগে আমরা দেখছিলাম যে এখানে সিলেক্ট করে আমরা চাইলে একটা রেঞ্জের নাম পরিবর্তন করে দিতে পারি। তো এইটুকু সিলেক্ট করার পরে আমরা এখানে লিখবো NM1 লিখে দিলাম, একটা নাম দিলাম, যে কোনো নাম দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনে ক্লিক করব। এই নামটা মনে হয় কিনা, একটু উড়াদুরা ক্লিক করলে তাহলে আর কাজ করবে না, এটা হয় নাই। এখানে আমরা আবারও লিখবো NM1 লেখার পরে কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনে ক্লিক করব। এবার হয় নাই, আবারও লিখি। এটা মনে হয় অলরেডি নেম ম্যানেজার তৈরি করা আছে, দেখি একটু। এটা নেই, NM1 ট্যাব বাটনে ক্লিক করলে এখানে এই সেল রেফারেন্সটা চলে আসে। এখানে এই নামে আছে, আমাদের নামটা একটু আলাদা করতে হবে, কারণ হচ্ছে এই নামের আমাদের কলাম আছে NM এবং এখানে হচ্ছে 1 নাম্বার, যার কারণে আমি খুঁজে পাচ্ছি না। এখানে একটা নাম দিতে হবে ডিফারেন্ট নাম, যে নামটার সাথে কোনো কিছু ম্যাচ খাবে না, নেম 201। এখন দেখি এন্টার বাটনে ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে নামটা হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে কিন্তু এই নামটা থাকে না, যখন আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করি নামটা চলে আসে। এখন আমি এই ডাটাটাকে ইনডাইরেক্টলি আমার এখানে শো করতে চাই। এখন আমি কি করব, এখানে ইকুয়াল সাইন দেব, INAI, ইনডাইরেক্ট লিখলাম, লেখার পর ট্যাব বাটন ক্লিক করব। এখানে রেফারেন্স টেক্সট আমরা এখানে লিখে দেব কি, নেম 201 মনে হয় লিখছিলাম, NA, এই যে নেম 201, এই যে রেঞ্জটাকে আমরা তৈরি করছিলাম সেটা কিন্তু অটোমেটিক সাজেস্টে চলে আসছে। এটাকে লিখে এখন যদি এন্টার বাটনে ক্লিক করি, এই নামটার আগে পরে ডাবল করে বসাইতে হবে, এই যে আমার ডাটা চলে আসছে। তো আমরা টেক্সট লিখলে শুরুতে এবং শেষে অবশ্যই ডাবল করে দিতে হবে। এখন আমি চাচ্ছি যে এটার ভিতরে লিখে দেব না, আমি যে কোনো একটা জায়গায় ইনডাইরেক্টলি আমি লিখব। এখানে সাপোজ ধরুন এই নেম 201 লেখা আছে, আমি এখানে লিখে দিয়েছিলাম, এইটাকে যদি এখানে সরাসরি লিংক করে দেই, যে না আমি এই সেলে এখানে লেখা থাকবে, এটাকে সিলেক্ট করলে আমার এখানে ইনডাইরেক্টলি চলে আসবে। এই যে দেখুন ইনডাইরেক্ট চলে আসছে। তাহলে কি করতে হলো, আমরা যে ইকুয়াল সাইন দিয়ে দেখলাম যে এর আগে, যে আমরা তো এখানে নামটাতে ইকুয়াল সাইন দিয়েও দেখতে পারি, কিন্তু আমরা কিন্তু এই ইনডাইরেক্টলি এটাকে খুব সহজেই একটা নাম নিয়ে আসলাম। একই সাথে এখানে নাম না, শুধুমাত্র যদি চাই আমরা অন্য শীট থেকে ইনডাইরেক্টলি একটা ডাটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারবো। এখন ইনডাইরেক্টের আরেকটা বড় কাজ আছে, সেইটাকে আমরা দেখি। এখানে দেখুন, এখানে আমরা যদি ড্রপ ডাউনের মাধ্যমে বরিশাল সিলেক্ট করি, এই বরিশালের আন্ডারে যতগুলো জেলা আছে সেগুলো এখানে আমার ড্রপ ডাউনে অটোমেটিক চলে আসে। দেখুন বাকেরগঞ্জ, যেগুলো আছে সব উপজেলাগুলো চলে আসে। এখন যদি আমি এখানে যদি ঢাকা সিলেক্ট করি, ঢাকার যতগুলো উপজেলা আসে আমার এখানে অটোমেটিক সেগুলো চলে আসতেছে। এটা আমি কিভাবে করব, এটা হচ্ছে সাব ড্রপ ডাউন আর এটা হচ্ছে মেইন ড্রপ ডাউন। এই মেইন ড্রপ ডাউনের পরে আমরা সাব ড্রপ ডাউন
তৈরি করব, এটাকে আমি ডিলিট করে দিই। এটা আগে করে রাখছি যাতে আপনাদের একটু রিভিউ আগে দিতে পারি। এখান থেকে আমি ক্লিয়ার করে দিই, এটাকে আমি ক্লিয়ার করে দেব। ওকে, এখানে কোনো ড্রপ ডাউন নেই, ডাটাকে আমি ডিলিট করে দিই। এখন সর্বপ্রথম আমাদের ড্রপ ডাউন করতে হবে কি, এইটাকে, যে আমার 3টা বিভাগ আছে, বিভাগের আন্ডারে যে উপজেলা জেলা আছে সেইগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, ডিস্ট্রিক্টগুলো এখানে ডিভিশন নিয়ে আসবো। এটার জন্য প্রথমে আমরা এই ডাটাতে চলে আসবো, ডাটা থেকে এখানে ডাটা ভ্যালিডেশন চলে আসলাম, এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেব। লিস্টের পরে আমরা সোর্স সিলেক্ট করে দেব, আমরা এই হেডিংটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি ওকে করে দেই, আমার এখানে অটোমেটিক চলে আসলো যে ঢাকা, বরিশাল, রাজশাহী। এখন আমি চাচ্ছি যে এই ঢাকা, বরিশাল, রাজশাহী এগুলোর আন্ডারে যতগুলো আছে, আমি যেটা সিলেক্ট করব সেটার আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেগুলো এখানে শো করবে। এইটা করার জন্য আমরা যে টেবিলটাকে এইভাবে পড়তে চাই সেটাকে আমরা সিলেক্ট করে দেব, এইভাবে সিলেক্ট করে নেব। এরপরে কন্ট্রোল শিফট চেপে ধরে F3 তে ক্লিক করবেন। F3 তে ক্লিক করলে এরকম একটা নেম ম্যানেজারের পপ আপ চলে আসবে, ক্রিয়েট নেম সিলেকশন। এখন এখানে আমরা যেহেতু এই উপরের হেডিং এর মাধ্যমে আমরা এখানে সাব ড্রপ ডাউন করবো, এই জন্য আমরা কি করব, টপ রো, লেফট কলাম, বটম এগুলো দিব না, টপ রো সিলেক্ট অবস্থায় আমরা ওকে করে দেব। এখানে আমার এই 3টার নেম ম্যানেজার অটোমেটিক হয়ে গেল। এর আগে আমি যেভাবে দেখাইছিলাম সিঙ্গেল করে, চাইলে আমরা এভাবে সিঙ্গেল করে করতে পারি, প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু আমি এখানে একবারে করে দিলাম, এভাবে আলাদা আলাদা সিলেক্ট করে করতে পারি। এখন আমরা এখানে ইনডাইরেক্ট ফর্মুলাটা লিখব, ইনডাইরেক্ট লেখার পর ট্যাব বাটনে ক্লিক করবে, এখান থেকে বরিশাল সিলেক্ট করে দিলাম। এরপরে এই বরিশাল সিলেক্ট করার সাথে সাথে আমার কেন এতগুলো ডাটা চলে আসছে, প্রশ্ন আছে না, যে এই বরিশালের আন্ডারে এখানে যতগুলো লেখা আছে বা ডিস্ট্রিক্ট বলেন সবগুলো এখানে চলে আসছে। আমি যদি এখানে ঢাকা সিলেক্ট করি, ঢাকার গুলো চলে আসবে, দেখুন ঢাকার চলে আসছে। এখানে যদি রাজশাহী সিলেক্ট করি, রাজশাহীর আন্ডারে যতগুলো ডাটা আছে সবগুলো চলে আসছে। এখন আমি এই ইনডিরেক্টটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করার পরে আমি এখানে ড্রপ ডাউন যদি করতে চাই, এইটাকে আমি আলাদা করে দেখাই, চাইলে এখানে না করলেও পারতাম বোঝার জন্য। এখন ড্রপ ডাউনে চলে যাব, ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট থেকে আমি এখানে ফর্মুলাটা পেস্ট করে দিয়ে ওকে করে দেব। এখন দেখুন রাজশাহীর আন্ডারে যতগুলো আছে আমার এখানে চলে আসছে, তার মানে আমি ইনডিরেক্টলি করতে পারি। আর এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো সেটা এখানে চলে আসবে। তো ইনডিরেক্টের আরো কাজ আছে, এটা আমি আরো সামনে দেখাবো। গেল ইনডিরেক্ট। এরপর হচ্ছে ডিগেট ফর্মুলা। এটা কোনো একটা হেডিং এর আমরা ডাইরেক্ট যদি ফর্মুলা নিতে চাই, ম্যাথ ইন্ডেক্সের মতোই কিছুটা ভ্যালুকফ এবং ম্যাথের মতো। এইটা করার জন্য আমরা একটা টেবিলের ভিতরে চলে যাই, এখানে করি। ডিগেট ফর্মুলা, ডাইরেক্ট ডাটা গেট। এখান থেকে আমরা ডিগেটটা লিখি, আমরা আর্গুমেন্ট দেখে দেখি এটা লিখবো। আমি ফর্মুলার কাজটা আগে কি, কাজটা মানে কি কাজে আমরা ইউজ করব এটা যদি একটু এই ডিগেটটা হচ্ছে আপনার এই ডাটা লুপের মতোই। আমি যখন এটার আর্গুমেন্ট চলে আসবে আমি এটাকে দেখাই দেব। এখানে আমি ইকুয়াল সাইন দিলাম, ডিগেটের কাজটা আমি আর্গুমেন্টের সাথে আপনার পরিচয় করে দিতেছি। ডিগেট লেখার পরে এই ডিগেটের মাধ্যমে একটা ডাটাবেস থেকে আমরা সরাসরি ডাটা নিয়ে আসতে পারবো। এটার জন্য আমরা যেভাবে ভ্যালুকপ করছি ডাটা ঠিক সেম ভাবে আসবে, কিন্তু এটার একটু আর্গুমেন্ট আলাদা।
অন্যভাবে নিয়ে আসতে আমরা যেভাবে আমরা এখানে শুধুমাত্র আইডি সিলেক্ট করছি, এখানে শুধুমাত্র আইডি না, এখান থেকে আমরা এখানে উপরে যে হেডিং নেম প্লাস হচ্ছে আইডি দুইটা সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক আমার ডাটা চলে আসবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ডাটাবেস সিলেক্ট করব, যেখান থেকে ডাটাকে নিয়ে আসব। ডাটাবেসটাকে সিলেক্ট করে দিয়ে F4 দিয়ে লক করে দেব। এরপরে ফিল্ড ফিল্ড হচ্ছে আমার এখানে যে এই ক্লায়েন্ট নেম, এটাকে আমি ফিল্ড হিসেবে নিয়ে নেব ক্লায়েন্ট নেম, কারণ হচ্ছে এখান থেকে আমি ডাটা নিয়ে আসবো এই ক্লায়েন্টের মাধ্যমে। এরপর হচ্ছে ক্রাইটেরিয়াকে আমি আইডি এবং এরপর আমি একটু আবার বিস্তারিত দেখে দিয়েছি, ওকে করে দিলাম। এখান থেকে আমরা যে ফিল্ড নিছি, আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার এই রেফারেন্সটাকে অটোমেটিক যেন পাশে টানতে পারে, এই জন্য আমরা মাঝখানে $সাইন দিয়ে দেবো। আর এটাকে আমি লক করে দেব, কারণ হচ্ছে আমার এটা যেন মুভ না করে। এখানে আইডি এবং আইডি নেম। এখন আসি, এটার কাজ হচ্ছে আমরা এখানে যে ম্যাচ ইন্ডেক্স করছিলাম হুবহু সেম কাজ, কিন্তু এখানে শুধুমাত্র একটাই হবে। আমি এখানে ডাটা এন্ট্রি করব, আপনি যেটা বলছিলেন যে আমি এক জায়গায় ফর্মুলা দেব বারবার লিখবো না, সেটার এটা আর একটা মাধ্যম। এখন যদি আমি এটাকে ট্র্যাক করে দিই, দেখুন আমার ডাটা চলে আসছে। এখন যদি আমি 104 লিখি, কাজ কিন্তু একই। এখন এটা যদি আমি আলাদাভাবে আর্গুমেন্ট না দেখি আগে বলি, দেখা যায় যে আপনি জিনিসটা বুঝতে পারবেন না, কিন্তু আমি যদি করার সাথে বলে দিই তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল। তো আমরা কি করলাম, এইটা করলাম ঠিক সেম এইটার মতোই, কিন্তু এইটা যেভাবে আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিতে পারছি, কিন্তু এটা পারা যাবে না। এটা একটা জায়গায় স্থির থাকবে শুধুমাত্র একটা লাইনের ভিতরে। এই বুঝতে পারছেন? এটাকে আমি আবারও তাহলে দেখাই। এটা যদি নিচে যদি আর নিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে মানে আপনার নিচে যদি এই আরো ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এটা শুধুমাত্র একটা লাইনের ভিতরে যদি আপনি আপডেট দেখতে চান কোনো কিছুর, ও আচ্ছা আচ্ছা সেটার জন্য। আচ্ছা 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 এখন আমি এইটা শিখলাম, এইটা জানি না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই জন্য আচ্ছা। সবগুলোই আমাদের জানা দরকার আছে। একটা লাইনের ভিতরে আমরা এইটার আপডেট নিতে পারবো যে কোনো ভ্যালু আইডি। কাপটাই বেশি ইউজ হয় দেখ যেটা। হ্যাঁ, বেলুকপ সব ক্ষেত্রে ইউজ হয়, এটা আলু তরকারির মতো, বুঝছেন? হ্যাঁ যদিও আলাদা আলাদা ভাবে বসাইতে হয়, কষ্ট করতে হয়, কিন্তু এইটা একটু আপডেট বেলুকপ ম্যাচ। তো প্রত্যেকটা ফর্মুলা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। এখন যদি আমি এটা আগে বলতে যাই যে এটা এটার মতো এটার মতো, দেখা যায় যে অনেকগুলো আপনারা ফাংশন শিখছেন, শিখার পরে এখন যদি আমি লিখি, এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন যে এখন কি হইতেছে। প্রথম পর্যায়ে একটু বুঝতে কষ্ট হয়ে যায়, তখন একটু বেশি বলা দরকার বিস্তারিত। আর আজকে ডিগেট, এরপরে যদি আপনার প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে এটা আমি বুঝতে পারতেছি না, ইনশাল্লাহ আমি আছি সব সময়, বলতে পারবেন। এখানে আচ্ছা, ওই যে সেল লকটা বলছিলেন দেখাবেন, সেল লকটা সেল লক আবারও দেখাবো না। সেল লকটা আমি মানে খেয়াল করি নাই। ওই যে পাসওয়ার্ড দিয়ে যে সেল লকের কথা বলছিলাম যে গত ক্লাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা না। এখন ওইটা এইটার ভিতরে অ্যাড করে দেবো, আচ্ছা সমস্যা নেই। সাপোজ ধরুন আমার এখানে ফর্মুলা আছে, এইটা এইটুকুর জি ভিতরে কেউ হাত দিতে পারবে না, আমার এইটুকুর ভিতরে সে এডিট করতে পারবে। তো আমি চাচ্ছি যে এইটুকুর ভিতরে যেন কেউ হাত না দিতে পারে। এখন এইটুকুই আমি কিভাবে লক করে দেব, এখন এইটাকে আমি সিলেক্ট করে দিলাম। এর আগে আমার যেটা করতে হবে, এখান থেকে আমার প্রথমে পুরো সেলটাকে ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাট থেকে এখান থেকে আমার যেটা করতে হবে, এই যে প্রোটেকশন, এখানে চলে আসবে। এখান থেকে লক আছে কিনা, যদি লক না থাকে এখানে লক করে দেব। লক করার পরে আমি ওকে করে দিলাম। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই জায়গাটাতে আমি এডিট করব, বাকি কোনো জায়গায় এডিট করতে পারবে না। এখন এই জায়গাটুকু আমি সিলেক্ট করে
এখন আমরা এখানে যে ফরম্যাট সেলে গেছিলাম, আমি রাইট বাটন ক্লিক করছি, আমি এখন শর্টকাটে যাব, কন্ট্রোল চেপে ধরে অন বাটনে ক্লিক করব, এখানে চলে আসছে ডাইরেক্ট। এই যে দেখুন, এই যে ফরম্যাট সেলের মধ্যেই এই লাস্টে যেয়ে প্রোটেকশন, এই জায়গাটাতে আমি লকটাকে উঠাই দেব। যে জায়গাটুকুই আমি এডিট করব শুধুমাত্র সেই জায়গার লকটা উঠাইয়া ওকে করে দেব। এখন আমরা চলে আসব রিভিউতে। রিভিউ থেকে এই যে শীট প্রোটেকশন, এটার ভিতরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি চাইলে এখানে পাসওয়ার্ড লিখে দিতে পারবো। সাপোজ ধরুন আমি দুইটা অন দিয়ে দিলাম, এরপরে এন্টার, আবারও দুইটা অন দিয়ে দেবো কনফার্ম করার জন্য, ওকে। এখন আমি যদি এখানে এডিট করতে চাই, মেসেজ দিতে এসে কাজ হবে না। আমি যদি এখানে করতে চাই, এখানে করতে পারবো, এই যে 104। তার মানে এই জায়গাটুকু আমি এডিট করার জন্য এনেবল করে রাখলাম, বাকি কোনো জায়গায় এডিট হবে না। এই যে ক্লিক করলে আমার গিরওয়ার্ড সাইন চলে আসবে, শুধুমাত্র আমার এই জায়গাটাতে এডিট করতে পারবো। এই যে না ঠিক আছে, অনেক সময় ফর্মুলা আমরা কষ্ট করে লিখি, আরেকজন এসে ফর্মুলা চেঞ্জ করে ফেলে, এই লকটা দরকার ছিল। হ্যাঁ, এইটার জন্য আপনি এরকমই করতে পারবেন। তাহলে প্রথমে কি করলাম, আমরা প্রথমে এটাকে পুরো লক করে নিলাম, শীটটাকে লক করার পরে আমরা এই জায়গাটুকে শুধুমাত্র আনলক করে দিলাম। এই জায়গাটা নয়, আপনার যতটুকু প্রয়োজন সেই জায়গাটাকে শুধুমাত্র আনলক করে দেবেন। এই জায়গাটা না, আপনি যদি চান যে এখান থেকে এখানে, এখানে যত জায়গা দরকার সেই জায়গাগুলো শুধুমাত্র আনলক করে রাখবেন। এরপরে এটা যদি আনপ্রোটেক্ট করতে চান, আবার এটার উপরে ক্লিক করবেন, এরপর পাসওয়ার্ড দিয়ে দেবেন, আনপ্রোটেক্ট হয়ে গেল। আবার যদি প্রোটেক্ট করতে চান, আর এই যে প্রোটেক্ট অল বুক, এটা পুরো শীটটাকে প্রোটেক্ট করে রাখবে, কোনো জায়গায় এডিট করা যাবে না। তো আমরা এটাকে ইউজ করব। এরপর আমরা যদি চাই এই শীটটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখবো, অন্য কেউ এই শীটের ভিতরে ঢুকতে পারবে না, সেটার জন্য আমি এই শীটটাকে সেভ এস করি। এই যে বুকমার্ক 1, এটাকে আমরা পাসওয়ার্ড দিতে চাই, ফাইলে গেলাম, ফাইল অ্যাপ থেকে সেভ এস, ব্রাউজে যাব, এটাকে আমি সেভ দেব কোন জায়গায়, সাপোজ ধরুন ডাউনলোডে গেলাম, ফাইলটিকে ডাউনলোডে যাইয়া এবিসি লিখে দিই, এবিসি ফাইলের একটা নাম দিয়ে দিলাম। এখান থেকে আমরা চলে আসবো এই টুলস থেকে এই যে জেনারেল অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এই যে পাসওয়ার্ড ওপেন, এটাকে আমরা পাসওয়ার্ড করার জন্য 1122 দিয়ে দিলাম, এরপর ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে রি এন্ট্রি পাসওয়ার্ড 1122। এখন যদি ওকে করে দিই, এরপরে সেভ, আমার এই শীটে পাসওয়ার্ড হয়ে গেল। আমি শীট ক্লোজ করে দিলাম। ডাউনলোডের মধ্যে সেভ দিয়েছিলাম, ডাউনলোডে চেক করব, ডাউনলোড এবিসি, এটা সেভ দিয়েছিলাম পাসওয়ার্ড দিয়ে। এখন যদি ডাইরেক্ট ক্লিক করি, ডাবল ক্লিক, এটা ওপেন হওয়ার সময় পাসওয়ার্ড চাইবে, এই যে দেখুন পাসওয়ার্ড। এখন ডাবল টু দিয়ে আমি যখন ওকে করব, এই আমার শীটটা ওপেন হয়ে গেল। এখন তো দুইটাই পারবেন নাকি, শীট প্রোটেকশন এবং পাসওয়ার্ড? হ্যাঁ পারবো পারবো, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ। আর ভিডিও রেকর্ডটা আমি কালকে দিয়ে দেবো, ওইটা একটু বড় হয়ে গেছে, যার কারণে একটু কাটা লাগবে, না হয় আপলোড হইতে সারা রাত চলে যাবে।